আসসালামু আলাইকুম। বাংলাদেশ অডিও বুকে আপনাদের সকলকে স্বাগত। আজকে থাকছে উইটনেস টু সারেন্ডারের চতুর্থ পর্ব। রাজনীতি ঘরে বাইরে। ২৫শে মার্চ সেনাবাহিনীর কঠোর অবস্থার নির্দেশ দেওয়ার পর রাষ্ট্রপতি ইয়াহিয়া খান দীর্ঘ মানসিক ছুটিতে চলে যান। আপাতদৃষ্টিতে তিনি পূর্ব পাকিস্তানের পরিণতি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। আর তার ফৌজ তাদের ঘাম, রক্ত আর জীবন দিয়ে যে সময়টুকু বের করেছিল তার কোনো সুবিধাও ভোগ করেননি। ইয়াহিয়ার নিষ্ক্রিয়তার পেছনে বেশ কিছু ব্যাখ্যা প্রদান করা হয়, যার কয়েকটা ছিল অনুমান ভিত্তিক। প্রফেসর জি.ডব্লিউ. চৌধুরী বলেন, এই কয়েকটা মাসে ইয়াহিয়া ভাবলেশহীন দেখাত, আর মনে হতো যে আমার সাথে কথা বলতে পারে না। তিনি এমন একটা ইঙ্গিত দেন যে ইয়াহিয়া খান একজন মহৎ হৃদয়ের মানুষ, তার ফৌজের বর্বরতায় স্তব্ধ হয়ে গিয়েছিলেন আর বুঝতে পারছিলেন না কিভাবে তা ক্ষমার যোগ্য করে তুলবেন। অন্যদিকে ইয়াহিয়ার অধীনস্থদের মধ্যে একজন জেনারেল আমাকে বললেন, রাষ্ট্রপতি জুনে পূর্ব পাকিস্তানে আসবেন বলে পরিকল্পনা করেন ও করাচি যান, কিন্তু সেখানে গিয়ে নারী সঙ্গে মত্ত হয়ে ওঠেন। সম্ভবত তিনি প্রায়ই যাদের সঙ্গ পেয়ে হালকা বোধ করতেন তাদের একজন। অবশ্য ইয়াহিয়ার দলের একজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি আবার আরেক কারণ দেখান। তিনি তার ঢাকা সফরগুলোর একটায় এসে উচ্চস্বরে বলেন, এই জোয়ারিদের সাথে কোনো রকম রাজনৈতিক সমঝোতা করা যাবে না, যতক্ষণ না তাদেরকে ভালোভাবে ও যথাযথরূপে বেছে নেওয়া হয়। ইয়াহিয়া নিজে এক সাংবাদিককে বলেন, যতবারই আমি ঢাকায় সফরের জন্য মনস্থির করি, আমার অধীনস্থরা আমাকে বলে যে এই সফর কোনো দরকারি কাজে আসবে না। ইয়াহিয়া পূর্ব পাকিস্তান সফরে না এসেও কার্যকর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তা করেননি। ৮ মাসের দীর্ঘ গেরিলা যুদ্ধের মধ্যে তিনি দুটি মাত্র সিদ্ধান্ত নিয়েছিলেন: গভর্নর টিক্কা খানকে বদলি করা আর বিদ্রোহীদের সাধারণ ক্ষমা অনুমোদন করা। তার বন্ধুমহল থেকে বারবার পরামর্শ আসার পরই শুধু তিনি তার রাজনৈতিক বিচক্ষণতাকে কাজে লাগান। প্রথমে রাষ্ট্রপতি ইয়াহিয়া খানকে বোঝানো হয় যে জনাব নুরুল আমিনকে প্রদেশের গভর্নরের দায়িত্ব অর্পণ করা উচিত, যিনি একজন প্রবীণ বাঙালি এমএনএ এবং প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি স্বাস্থ্যগত কারণে এই দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানান। এরপর মনোনয়ন করা হয় ডাক্তার এ.এম. মালিককে, যিনি পূর্ব পাকিস্তানের একই রকম একজন প্রবীণ ব্যক্তিত্ব। ৭৫ বছর বয়সী ডাক্তার মালিক ছিলেন শিক্ষায় একজন দন্ত চিকিৎসক, চর্চায় একজন শ্রমিক নেতা আর পেশায় একজন অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ। তিনি এই দায়িত্ব কাঁধে নিলেন। পরামর্শ দেওয়া হয় জেনারেল টিক্কা খানকে ঢাকায় রাখা হোক, হয় ফৌজের কমান্ডার হিসেবে অথবা আঞ্চলিক মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। জেনারেল ফরমান রাষ্ট্রপতিকে পরামর্শ দেন দুটির অফিস একত্রে করে জেনারেল টিক্কা খানকে দেয়া হোক ও জেনারেল নিয়াজিকে ফিরিয়ে নেওয়া হোক, কিন্তু রাষ্ট্রপতির নিজস্ব পক্ষপাতিত্ব ছিল। জেনারেল টিক্কা খান নিজেও তার অপসারণ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ১ সেপ্টেম্বর ১৯৭১ অফিসার্স মেসে তার সম্মানে দেয়া বিদায়ী নৈশভোজে তিনি সবার সামনে উপস্থিতি বলেন, ৪ মার্চ পূর্ব পাকিস্তানের দায়িত্ব বুঝে নিতে আমাকে তাড়াহুড়া করে রাওয়ালপিন্ডিতে আসতে বলা হয়। এখন হঠাৎ করে আমাকে বলা হচ্ছে যেন আমার দায়িত্ব ডাক্তার মালিককে হস্তান্তর করি। এই সিদ্ধান্তের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, যেহেতু সম্পূর্ণ পরিস্থিতিতে একটা মাত্র রাষ্ট্রপতিই জানেন। আমি যতদূর উপলব্ধি করছি, এই মাঝ রাস্তায় তোমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য আমি দুঃখিত। আমি আমার উপর অর্পণ করা দায়িত্ব সম্পন্ন করে যেতেই আগ্রহী ছিলাম। যা হোক, আশা হারিও না। তোমাদেরকে প্রয়োজনীয় নেতৃত্ব দেওয়ার জন্য একজন অভিজ্ঞ কমান্ডার আছেন। তবে একটা জিনিস মনে রেখো, তোমাদের হাত শিথিল করো না। শক্ত করে ঢাকনা আটকে রেখো, নইলে তোমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। পরদিন সকালে বিদায় জানাতে সবাই বিমানবন্দরে জড়ো হলো। অল্প সংখ্যক বেসামরিক কর্মকর্তা সেখানে ছিলেন। ৬ মাস আগে এই একই বিমানবন্দরে অবতরণ করা আর আত্মবিশ্বাসে উজ্জ্বল সেই প্রাণবন্ত জেনারেল আর নেই। এখন তিনি অনেক বেশি বিষণ্ণ। ৩রা সেপ্টেম্বর বিকাল ৪টায় নতুন গভর্নরকে শপথ পাঠ করানো হয়। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট বেসামরিক কর্মকর্তাগণ, কূটনৈতিক প্রতিনিধিবৃন্দ আর কিছু প্রবীণ রাজনীতিবিদ, যেমন সবুর খান, ফজলুল কাদের চৌধুরী এবং মোনেম খান। অনুষ্ঠান চলাকালীন সময়ে সাদিক নতুন গভর্নরের নুজদেহ, খোলা চোখ আর ঝুলে পড়া চোয়াল দেখছিলেন, যিনি টিক্কা খানের মতো একজন লৌহ মানবের জুতায় পা দিতে যাচ্ছেন। ডাক্তার মালিকের অফিসের দায়িত্ব গ্রহণ শহরের দৃশ্যত উত্তেজনা কমিয়ে আনল। বাঙালিরা বিশেষভাবে তার ভক্ত ছিল না, কিন্তু যে কোনো পশ্চিম পাকিস্তানি জেনারেলের চেয়ে তাকে পছন্দ করত। নতুন গভর্নর
এইচ.এস. সোহরাওয়ার্দী, ফজলুল হক ও খাজা নাজিমুদ্দিন মাজারের সমাধিস্থল জিয়ারত করে শান্তিসূচক বার্তা ছড়িয়ে দিলেন। তিনি শহরের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকাররমে শুক্রবার জুমার নামাজও পড়লেন। অবশ্য অবাঙালিরা, বিশেষ করে বিহারিরা জেনারেল টিক্কা খানের বিদায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। তারা মনে করেছিল ঢাকায় একজন দুর্বল গভর্নরের সুযোগে বিদ্রোহীরা আরও বেশি করে তাদের জীবন বিপর্যস্ত করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাধারণ ক্ষমা। ৪ঠা সেপ্টেম্বর ঘোষিত হয়। সাধারণ ক্ষমায় সকল দুর্বৃত্তকে ক্ষমা করা হয় ও যারা আটক আছে তাদের মুক্তির আদেশ দেওয়া হয়। যদিও যাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছিল তাদের জন্য এটা প্রযোজ্য করা হয়নি। সিদ্ধান্তটি যদিও ভালো উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, তারপরও ব্যর্থ প্রমাণিত হয়েছিল। কারণ তা অনেক দেরিতে এসেছিল। এতদিনে বিদ্রোহীরা ভারতের কাছে দলবদ্ধ হয়ে প্রশিক্ষণ পেয়ে তাদের মতবাদে উদ্বুদ্ধ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ নেতাদের ৯০ জন, যারা এপ্রিলের শুরুতে পূর্ব পাকিস্তানে ছিলেন আর ব্যক্তিগত নিরাপত্তার নিশ্চয়তা সহজ বিনিময়ে সহযোগিতা করতে ইচ্ছুক ছিলেন, তারা শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে সাহায্য করতে ভারত চলে গিয়েছিলেন। সাধারণ ক্ষমার নির্দেশের ফলে যে অর্জনটুকু হয়েছিল তা ছিল প্রায় ২০০ রাজবন্দীর মুক্তি। সালিকের উপস্থিতিতে জয়দেবপুর জেল থেকে তাদের ১৬০ জনকে মুক্তি দেওয়া হয়, আর ঢাকায় মুক্তি দেওয়া হয় আরও ৮ জনকে। বাকিদেরকে মফস্বল জেলাগুলো থেকে মুক্তি দেওয়া হয়। এদের সবাইকেই ইন্টার সার্ভিসেস স্ক্রিনিং কমিটি তদন্ত করে সাদা বা নির্দোষ ঘোষণা করে। আর ৮৭ জনকে বন্দী, ধূসর বা সন্দেহজনক ঘোষণা করে তাদেরকেও মুক্তি দেওয়া হয়। কিছু বাঙালি আশা করেছিল মুজিবুর রহমানও সাধারণ ক্ষমতার আওতায় আসবেন। তাদের এই আশা আরও উদ্দীপ্ত হয়েছিল এই গুজব ছড়িয়ে পড়ায় যে বিশ্বের কিছু প্রভাবশালী রাজধানী মুজিবের উপর থেকে মামলা তুলে নিয়ে তাকে মুক্তি দেওয়ার জন্য ইয়াহিয়া খানের উপর চাপ দিচ্ছিল। ইয়াহিয়ার আস্থাভাজন এক জেনারেল রাওয়ালপিন্ডি থেকে এসে এসব জল্পনা কল্পনার উপর তার প্রত্যয় ব্যক্ত করলেন। তিনি বললেন, হয়তো মুজিবকে শারীরিকভাবে হত্যা করার চেয়ে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়াটাই ভালো হবে। কারণ একজন জীবিত মুজিবের চেয়ে একজন মৃত মুজিব আরও বেশি বিপজ্জনক। তিনি আরও যোগ করলেন, মুজিব বিশ্বস্ততার প্রতিজ্ঞানামায় স্বাক্ষর করার জন্য আর অবিভক্ত পাকিস্তানের প্রতি তার আনুগত্য ঘোষণার জন্য প্রস্তুত হয়েছে। আপনাদের কি মনে হয় না এর ফলে তথাকথিত স্বাধীনতা আন্দোলনের পাল থেকে হাওয়া সরে যাবে? সালিক বললেন, প্রথমত, রাষ্ট্রপতি ইতোমধ্যেই মুজিবের পরিণতির ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ আছেন। দ্বিতীয়ত, এমন নিশ্চয়তা কে দিবে যে মুজিবকে একবার মুক্তি দিয়ে দিলে তিনি একটানা একটা ছুতো দেখিয়ে পোল্টি খাবেন না? তবে এটি নিখাদ অনুমান ভিত্তিক পরিস্থিতি ছিল না। এক বন্ধু রাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিনিধিদের নিয়ে কিছু অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়। ইয়াহিয়াকে বোঝানো হয় তাকে এক ধনী প্রতিবেশী রাষ্ট্রের কাছে এটি নিশ্চিত করতে হবে যে মুজিবের জীবন রক্ষা করতে হবে। তবে তার মুক্তির সময়টা অবশ্যই তার উপর ছেড়ে দিতে হবে। ১৯৭১-এর অক্টোবরে লারকানায় ভুট্টোর সাথে দেখা করার পর এক জার্মান সাংবাদিক ঢাকায় এলেন। তিনি সালিককে বলেন, পশ্চিম পাকিস্তানের কাছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ঘনিয়ে আসছে, আর ভুট্টো তাকে এই ইঙ্গিত দিয়েছেন তিনি যদি ক্ষমতায় আসেন তো মুজিবকে মুক্ত করে দেবেন, কারণ তিনি এই ব্যাপারে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হননি। এ নতুন রাজনৈতিক বন্দোবস্তর অনুসিদ্ধান্ত হিসেবে পূর্ব পাকিস্তান থেকে ৭৮টি আওয়ামী লীগ সংসদের আসন পূরণ করতে উপনির্বাচনে আদেশ দেওয়া হয়। মেজর জেনারেল ফরমান আলীকে এর দায়িত্ব দেওয়া হয়। তিনি ডানপন্থী রাজনীতিবিদদের পুরস্কৃত করতে চাইছিলেন, যারা সেনাবাহিনীর অ্যাকশনের পর চরম দুঃসময়ে সহযোগিতা করেছিল। আসন ছিল অল্প আর পদ প্রার্থী অনেক, এজন্য তিনি ডানপন্থীদেরকে তাদের প্রার্থীদের একটা সংক্ষিপ্ত তালিকা পেশ করতে বলেন। যারা এইভাবে তাদের তালিকা পেশ করল: পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি ৪৬, জামাতি ইসলামী ৪৪, কাউন্সিল মুসলিম লীগ ২৬, কনভেনশন মুসলিম লীগ ২১ এবং নিজাম-ই ইসলামী পার্টি ১৭। এরপর ফরমান তাদের সবাইকে সন্তুষ্ট করার একটা প্রণালী তৈরির চেষ্টা করলেন। এটি মাথায় রাখলেন যে রাষ্ট্রপতি কেন্দ্রীয় জোট সরকার গঠনের জন্য জনাব নুরুল আমিনকে পর্যাপ্ত আসন দিতে চেয়েছেন। ফরমান যখন এই সংখ্যাগুলো নিয়ে গবেষণা করছেন, তখন জেনারেল পীরজাদা একটা নতুন আদেশ পেলেন, যেখানে বলা হয় কাইয়ুম লীগকে ২১টি এবং পাকিস্তান পিপলস পার্টিকে ১৮টি আসন দিও। তাহলে আমি ডানপন্থীদের সবাইকে কিভাবে জায়গা করব? ঠিক আছে, পিপিপিকে ১৩টি দাও। পরবর্তীতে সালিক জানতে পারেন রাষ্ট্রপতি ৩ রাজনীতিবিদের সাথে খেলা খেলছিলেন, নুরুল আমিন, কাইয়ুম আর ভুট্টো, প্রত্যেককেই প্রধানমন্ত্রিত্বের লোভ দেখিয়ে। রাওয়ালপিন্ডিতে তার খেলা যেমনভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ঢাকার ব্যাপারে যতদূর জানা উপনির্বাচনগুলো ছিল ডাহা ভাওতাবাজি। উপনির্বাচনে নিজের দলের সম্ভাবনা যাচাই করতে এক অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ঢাকায় এসেছিলেন। ১ অক্টোবর বিকাল ৫টা ৩০-এ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আরেকজন সাংবাদিককে নিয়ে সালিক তার সাথে দেখা করলেন। তিনি যখন উপনির্বাচন নিয়ে সালিকের মতামত জানতে চাইলেন, সালিক বললেন, আমি পরামর্শ দিব আপনি সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য গ্রামের দিকে একটা সফর করুন।
বেশিরভাগ মানুষ উপনির্বাচনে আগ্রহী নয়, তারা তাদের বেঁচে থাকা নিয়েই চিন্তিত। এই কথার সূত্র ধরে দীর্ঘ তর্কের অবতারণা হলো। তিনি বললেন, তোমার কথা অনুযায়ী সমস্যা যদি এতই জটিল হবে, তাহলে তোমার মতে কে এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবে? এটা অবশ্যই জেনারেল, এয়ার মার্শাল আর ফিল্ড মার্শালদের ঊর্ধ্বে। দেশের এখন একজন জাতীয় মর্যাদার রাজনীতিবিদদের ভীষণ প্রয়োজন। তিনি বললেন, আমার মনে হয় মুজিবই এর সমাধান। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। সালিক প্রতিবাদ করলেন, কিন্তু তিনি একজন বিশ্বাসঘাতক। তিনি এই সব কিছুর জন্য দায়ী। আপনাদের সেনাবাহিনী যদি সব খুনিকে ক্ষমা করতে পারে, তাহলে তারা মুজিবের মুক্তিও হজম করতে পারবে, যিনি নিজের হাতে একটা প্রাণও হত্যা করেননি। আমি বলে দিচ্ছি, পশ্চিম পাকিস্তান তার মুক্তি মেনে নিতে প্রস্তুত আছে। তিনি পূর্ব পাকিস্তানে তার দলের প্রতিনিধিত্বের কোনো সম্ভাবনা না দেখে রাওয়ালপিন্ডিতে ফিরে গেলেন। অন্য রাজনীতিবিদরা যখন পূর্ব পাকিস্তানের উপনির্বাচনে ভাগ বসানো নিয়ে তীব্র প্রতিযোগিতায় নেমেছিলেন, তখন ভুট্টো ১৯৭০-এর নির্বাচনের ভিত্তিতে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের উপর পুরো জোর দিলে। স্থানীয় পর্যবেক্ষকদের কাছে এই মুহূর্তের গুরুতর সংকটের ভিত্তিতে এই দাবি অবান্তর মনে হলেও, যারা জান্তার মানসিক দেউলিয়াপনার অবস্থা জানত, তারা শীঘ্রই সরকার পরিবর্তনের প্রার্থনা করছিল, যাতে খারাপ পরিস্থিতি থেকে সর্বোচ্চ ভালোটুকু বের করে আনা যায়। সালিকরা কিছুটা আশার আলো দেখতে পেলেন যখন জানলেন রাষ্ট্রপতি জনাব ভুট্টোর নেতৃত্বে এক উচ্চ ক্ষমতার প্রতিনিধি দলকে গণপ্রজাতন্ত্রী চীনে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তারা জানতে পারলেন একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভুট্টো ছিলেন চীন পাকিস্তান বন্ধুত্বের প্রধান স্থপতি, আর আশা করছিলেন কোনো না কোনোভাবে আগুন থেকে বাদামগুলো টেনে বের করে আনবেন। ৮ সদস্যের প্রতিনিধি দল পিএএফ প্রধান এয়ার মার্শাল রহিম খান এবং চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গুল হাসানের অন্তর্ভুক্তির কারণে এটি একদম পরিষ্কার যে চীনের সামরিক সাহায্য প্রাপ্তির চেষ্টাও করা হচ্ছে। প্রতিনিধি দল নভেম্বরের শুরুতে পিকিং সফরে গেল আর চীনা নেতাদের সাথে বিস্তারিত আলোচনা করল। সফরকালে ভুট্টো এই ঘোষণা দিলেন যে এই আলোচনার ফলাফল আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। পাকিস্তান টাইমস, রাওয়ালপিন্ডি, ৭ নভেম্বর ১৯৭১। এর ফলে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের ঘটনায় চীনা সাহায্যের ব্যাপারে ইয়াহিয়া খানের পূর্বের ঘোষণা নিশ্চিত হয়। এর সাথে পাকিস্তানি ও চীনা নেতাদের দেয়া প্রেস বিবৃতির ফলেও যে কেউ বিশ্বাস করতে উদ্বুদ্ধ হয় যে যুদ্ধের ঘটনায় চীনের সাহায্য আসতে যাচ্ছে। সালিকরা যখন আশাবাদ নিশ্চিত করতে ভুট্টোর প্রতিনিধি দলের কাছের এক সূত্রের কাছে খবর নেওয়ার চেষ্টা করলেন, সে বলল, হ্যাঁ, চীনারা খুব ভালো বন্ধু। তারা আমাদেরকে পূর্ব পাকিস্তানের জনগণের মন জয় করার উপদেশ দিয়েছেন। ১৯৫০-এর দশকে পাকিস্তানের সাথে স্বাক্ষর করা দ্বিপাক্ষিক চুক্তির অধীন প্রতিশ্রুতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সম্মান করবে কিনা এ ব্যাপার জানতে ওয়াশিংটনেও প্রস্তাব করা হয়, কিন্তু সেখানেও সাহায্যের দৃঢ় প্রতিজ্ঞার বদলে সেই একই উপদেশ দেয়। ইয়াহিয়া নিক্সন ও চীনা নেতাদের সাথে তার পত্র বিনিময়গুলো সালিককে দেখিয়েছিলেন, যারা তীব্র আশা পোষণ করছিলেন যে বাঙালিদের সাথে রাজনৈতিক সমঝোতা সম্ভব হতে পারে। চৌধুরীর দ্য লাস্ট ডেইস অফ ইউনাইটেড পাকিস্তান, পৃষ্ঠা ১৯২। পাকিস্তানের চেয়ে ভারত আরও ভালো কূটনৈতিক ফলাফল পেল। তারা চীন বা ইউএসের হস্তক্ষেপের হুমকি নিষ্ক্রিয় করতে জোর প্রচেষ্টার সাথে ভারত সোভিয়েত চুক্তি আঁকড়ে ধরল। তারা চুক্তির ৫ ও ৭ ধারা অনুযায়ী সাহায্য প্রার্থনা করল, যেখানে স্বাক্ষরকারীদের এই মর্মে অঙ্গীকারাবদ্ধ করা হয় তারা একে অপরকে পরামর্শ দিবে যখন যে কোনো এক পক্ষের ওপর কোনো হামলা বা সেরকম হুমকির ঘটনা ঘটবে। পরবর্তীতে ভারতীয় লেখকরা নিশ্চিত করেছিল এই চুক্তিতে সামরিক সমর্থনের ব্যাপার আছে। হিন্দুস্তান টাইমস, ডি.কে. পালিত, নয়াদিল্লি, ১৯৭১-এর ২০ অক্টোবর। ফলশ্রুতিতে মস্কো আর নয়াদিল্লির ভিতর যোগাযোগ ব্যাপক হারে বেড়ে যায়। সোভিয়েত পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিকোলাই ফিরোবিনের নেতৃত্বে ৫ সদস্যের একটি কূটনৈতিক দল ও চিফ অব এয়ার স্টাফের নেতৃত্বে ৬ সদস্যের সামরিক প্রতিনিধি দল স্বল্প বিরতির মধ্যে ভারত সফর করে গেলেন। চরম ব্যাপারটি ঘটে যখন সোভিয়েত প্রতিরক্ষামন্ত্রী মার্শাল গ্রেচকো নিজে সফরে আসেন। এমন খবরও আসে নয়াদিল্লিতে একটা ভারত সোভিয়েত মৈত্রী অফিস প্রতিষ্ঠা করা হয়েছে, আর সোভিয়েত বিশেষজ্ঞ পাইলটরা এর সাথে স্থায়ীভাবে জড়িত। ২৪ অক্টোবর থেকে ইন্দিরা গান্ধী নিজে গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো যেমন ইউএসএ, পশ্চিম জার্মানি, ইংল্যান্ড সফরে যান, যাতে তাদের সমর্থন নিশ্চিত করা যায়, বা অন্তত পাকিস্তানের জন্য এইসব এলাকা থেকে যে কোনো সম্ভাব্য সাহায্যকে নিষ্ক্রিয় করা যায়। ভারত পাকিস্তানের মধ্যে এই সামরিক মোকাবিলার মোড় বিশ্ব উদ্বেগের সাথে দেখছিল, কিন্তু এই সংঘর্ষ এড়ানোর জন্য কার্যকরভাবে এগিয়ে আসতে অক্ষম কিংবা অনিচ্ছুক ছিল।
জাতিসংঘের ২৬তম সাধারণ অধিবেশনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের আনা অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের অভিযোগটি বিবেচনা করা হয়। পূর্ব পাকিস্তান সীমান্তের দুই দিকে জাতিসংঘের পর্যবেক্ষকদের নিয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রস্তাব করা হয়। পাকিস্তান সাথে সাথে একমত পোষণ করে, কিন্তু ভারত অস্বীকার করে। প্রকৃতপক্ষে ভারত এমন কোনো উদ্যোগকেই মেনে নেয়নি যা পূর্ব পাকিস্তানের পরিস্থিতিকে শান্ত করতে পারে। তারা তাদের শতাব্দীর সেরা সুযোগটি হারাতে চায়নি। বিপর্যয়ের দিন ঘনিয়ে এলো। পূর্ব পাকিস্তানের পরিস্থিতি ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো রাজনীতি দিয়েই প্রভাবিত হচ্ছিল না। কোনো বিরাম ছাড়াই তা ক্রমশ অবনতির দিকে যেতে থাকল, যেন কোনো পূর্ব নির্ধারিত পথ অনুসরণ করছে। তা না হলে ডাক্তার মালিকের বেসামরিক ক্যাবিনেট কোনো পরিবর্তন আনতে পারল আর না পারল বহির্বিশ্বের কাছে পাকিস্তানের করা কোনো কাকুতি মিনতি। ঢাকার জীবন দুর্বিষহ। এমন কোনো দিন পার হয়নি যেদিন কোনো লুট, আগুন লাগানো, রাজনৈতিক হত্যা বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। নমুনা হিসেবে কিছু উদাহরণ দিয়েছেন সালিক। ২৩ অক্টোবর সাবেক গভর্নর আব্দুল মনেম খানকে প্রকাশ্যে দিবালোকে তার বাসভবনে গুলি করে হত্যা করা হয়। এর কয়েকদিন পর বিশ্ববিদ্যালয় এলাকায় এক প্রাদেশিক মন্ত্রীর গাড়ি উড়িয়ে দেওয়া হয়। এরপর এক চুরি করা গাড়িতে বিস্ফোরক দ্রব্য ভরে মতিঝিল বাণিজ্যিক এলাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ৫ জন নিহত ও ১৩ জন আহত। পরের দিন স্টেট ব্যাংকের বিশাল ভবনে এক বোমার বিস্ফোরণ ঘটে। এরপর গভর্নর হাউসের পাশে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ভবন, যেখানে টেলিভিশন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আগুন লেগে যায়। ১১ অক্টোবর বিদ্রোহীরা তাদের অপারেশনে নতুন সংযোজন করল। তারা ঢাকায় প্রথমবারের মতো মর্টার ব্যবহার করল। রাত ১টা ৪০-এ বিমানবন্দরের সাথে লাগোয়া পিআইএ রান্নাঘরের কাছে হওয়া এই বিস্ফোরণের শব্দ সালিক নিজের কানে শুনেছেন। ঠিকমতো না দেখে ত্রুটিপূর্ণভাবে ২টি শেল নিক্ষেপ করা হয় বিমানবন্দরকে লক্ষ্য করে, কিন্তু তারা লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেনি। যা হোক, এ ঘটনা স্থানীয় কর্তৃপক্ষকে বিচলিত করে তুলল, কারণ তারা এই ভয় পাচ্ছিল যে পরের বার হয়তো এই গোলাবর্ষণ এতটা ত্রুটিপূর্ণ নাও হতে পারে। ঢাকার শহরতলিগুলোও বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত হয়েছিল বলে মনে হয়। আসলে প্রত্যন্ত এলাকাগুলোই তাদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ, কারণ সালিকরা সাধারণত তাদের সার্চ অপারেশনগুলো মূল শহরে সীমাবদ্ধ রাখত। এ প্রসঙ্গে সিদ্ধিরগঞ্জের ঘটনার একটি উদাহরণ দেন। বিদ্রোহীরা সেখানে মূল বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে তার আউটগোয়িং তারগুলো কেটে দেয়। এই ক্ষতি মেরামত করতে কোনো বাঙালি কর্মী রাজি ছিল না। এজন্য পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ ২ জন সহকারী প্রকৌশলী, একজন লাইন সুপারিনটেনডেন্ট, একজন সহকারী ফোরম্যান ও একজন লাইনম্যান এর একটি দল পাঠালো পশ্চিম পাকিস্তান থেকে। ৩০ অক্টোবর ঘটনাস্থলে কাজ করার সময় প্রকাশ্য দিবালোকে তাদের উপর বিদ্রোহীরা হামলা করে। ৫ জনের সবাই নিহত হয়। বিদ্রোহীরা ট্রফি হিসেবে সহকারী ফোরম্যান বদর-ই-ইসলামের লাশ নিয়ে যায়। ৩০ অক্টোবর বিকাল ৫টায় অন্য ৪টি লাশ উদ্ধার করে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেয়া হয়। এই দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি থেকে মোফস্বলের স্থানীয় কমান্ডারদের কোনো মুক্তি বা বিশ্রাম ছিল না। তাদের সামান্য কিছু ফৌজ নিয়ে নানান সমস্যার সমাধান করতে হতো। তাদের দায়িত্বের মধ্যে ছিল জনতা শৃঙ্খলা বজায় রাখা, সরকারি সম্পদ রক্ষা, শিল্প কারখানা চালু রাখা ও সন্দেহজনক এলাকাগুলো পরিষ্কার করা। সেখানে সাধারণত প্লাটুন বা কোম্পানির শক্তি নিয়ে ফৌজ পাঠানো হতো, কিন্তু তাদের দায়িত্বের পরিধি এত বিস্তৃত যে তাদেরকে আরও ছোট ছোট দলে ভাগ করা লাগত। যত ছোট দলে ভাগ করা হতো, বিদ্রোহীদের আক্রমণে ধ্বংস হয়ে যাওয়ার বিপদও তত বেশি। তাদের শক্তি কিছুটা বাড়ানোর জন্য তাদের সাথে কিছু রাজাকার, ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সেস এর সদস্য, ওয়েস্ট পাকিস্তান রেঞ্জার্স ও পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল। এই বহুসংখ্যক লোকের ভিড় তেমন কোনো সংযোগশীল লড়াইয়ের দল তৈরি করতে পারল না, কিন্তু সংখ্যার মধ্যে সবসময় একটা নৈতিক শক্তি থাকে। এজন্য যখন কোনো দলে ১০ জনের জায়গায় ৩০ জন থাকত, একে আরও সুরক্ষিত ও টেকসই ধরে নেওয়া হতো। বাস্তবিক অর্থে দলগুলো পুরোপুরি সুরক্ষিত কিংবা শক্তিশালী ছিল না। তাদের কোনোটি, বিশেষ করে যেগুলো আধাসামরিক বাহিনী দিয়ে তৈরি, এগুলো বিদ্রোহীদের জন্য লোভনীয় বস্তু। এদেরকে তারা প্রায়ই আক্রমণ করে নিশ্চিহ্ন করে দিত। এর ফলে সাধারণভাবে একটি ভীতির সঞ্চার হয়, আর এদের মধ্যে ভীতু বা অবিশ্বস্তরা বিদ্রোহীদের আক্রমণে মুখোমুখি হবার আগেই তাদের কর্মস্থল ছেড়ে পালিয়ে যায়। ২৯ অক্টোবর নবাবগঞ্জ থানার ৩৯ জন রাজাকারের মধ্যে ৩২ জনই তাদের কর্মস্থল ছেড়ে পালিয়ে যায়। বাকি ৭ জন পরদিন বিদ্রোহীদের কবলে পড়ে আর থানাটি শত্রুর হাতে চলে যায়। আবার লোহাগঞ্জ থানায় ইন্টার সার্ভিসেস স্ক্রিনিং কমিটি কর্তৃক ৫৭ জন বাঙালিকে বাছাই করে সাধারণ ক্ষমার অধীনে মুক্তি দেওয়ার জন্য রাখা হয়।
তাদের সাথে পশ্চিম পাকিস্তান পুলিশ ও রেঞ্জার্সের ৩০ জন রাইফেলম্যান নিয়োগ দেয়া হয়েছিল। ২৮ অক্টোবর ৫৭ জন বাঙালির সবাই পালিয়ে যায়। পরের রাতে তারা অস্ত্রশস্ত্র নিয়ে ফিরে আসে ও ৩০ জন পশ্চিম পাকিস্তানিকে হত্যা করে। এভাবে এই থানাও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। এই একই পরিণতি ঘটে আরও বেশ কিছু থানায়। সীমান্তের কাছে এগিয়ে যেতে থাকলে যে কেউ ঘন ঘন ভারতীয় অস্ত্রের প্রচণ্ড শব্দ শুনতে পেত, যেগুলো ক্রমাগত সীমান্ত চৌকিগুলো ও তার আশপাশের এলাকাগুলোর উপর গোলাবর্ষণ করে যাচ্ছিল। এই ঘটনা মূলত জুনের শেষ দিকে শুরু হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে বিদ্রোহীদের কার্যক্রম বাড়ার সাথে সাথে আরও তীব্র হয়ে উঠেছিল। সালিকদের এলাকার ওপর গোলাবর্ষণের রাউন্ডের সংখ্যা দৈনিক ৫০০ থেকে ২,০০০ এর মধ্যে ছিল। গোলাবর্ষণের ৩টি উদ্দেশ্য ছিল। প্রথমত, এটি ছিল শত্রুতার নিয়ন্ত্রিত তীব্রতা বৃদ্ধির জন্য ভারতীয় নীতির একটা কৌশল। তারা সীমান্ত উত্তপ্ত রাখতে চেয়েছিল। দ্বিতীয়ত, সীমান্তে অপারেশনরত বিদ্রোহীদের জন্য এটি একটি শক্তিবর্ধক হিসেবে কাজ করত। তৃতীয়ত, এটি একটি কৌশলগত উদ্দেশ্য সাধন করেছিল। এর ফলে বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষকরা অরক্ষিত এলাকাসমূহ, সীমান্তের কোনাগুলো ও ছিটমহলগুলো দখল করে রাখতে পেরেছিল। তারপরও পাকিস্তানের রাষ্ট্রপতি ১২ই অক্টোবর তার রেডিওতে প্রচারিত ভাষণে জাতির কাছে প্রতিজ্ঞা করেন, আপনাদের বীর সৈনিকরা পাকিস্তানের পবিত্র ভূমি রক্ষা ও নিরাপদ করতে সম্পূর্ণ প্রস্তুত আছে। পাকিস্তান টাইমস, রাওয়ালপিন্ডি, ১৩ অক্টোবর ১৯৭১। ততদিনে সীমান্তের প্রায় ৩,০০০ বর্গমাইল এলাকা ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। জেনারেল নিয়াজি রাষ্ট্রপতির ঘোষণাকে সমর্থন দেওয়ার জন্য বিজয়ের দাবিকে বাড়িয়ে বলাটা তার দায়িত্ব বলে ধরে নিলেন। তিনি ঘোষণা করলেন যে যুদ্ধ শুরু হলে তিনি ভারতীয় এলাকায় যুদ্ধ নিয়ে যাবেন। তার বড় বড় আজগুবি কল্পনায় তার আক্রমণ একবার কলকাতার দিকে আরেকবার আসামের দিকে রওনা দিচ্ছিল। তার জনসংযোগ প্রতিনিধি হিসাবে সালিক তখন তাকে অসাধ্য আশার কথা তুলতে মানা করল। কিন্তু তিনি বললেন, তুমি কি জানো না, ধাপ্পাবাজি আর ফাঁকিবাজি হচ্ছে যুদ্ধের কূটচাল। এটা আসলে শত্রুকে ধাপ্পাবাজির ব্যাপার ছিল না, তিনি শুধু নিজেকেই ধাপ্পা দিচ্ছিলেন। সালিকের মনে পড়ল ১৯৭১-এর ২৪শে অক্টোবর নিয়াজির অফিসে সালিক একান্তভাবে সাক্ষাৎ করেছিলেন। নিয়াজি বলেছিলেন, তোমার বন্ধুরা অর্থাৎ বিদেশি সংবাদ প্রতিনিধিরা কি বলে? তারা বলে যুদ্ধ একেবারে দ্বারপ্রান্তে এসে গিয়েছে। আরে, আমি এর জন্য প্রস্তুত আছি। আমার প্রতিরক্ষার কাজ সম্পন্ন করা আছে। আমার ৭০,০০০ সশস্ত্র লোক আছে। স্থলভূমিতে আমি খুবই শক্তিশালী। কিন্তু আকাশপথ ও সমুদ্রপথের অবলম্বন খুবই সামান্য। বিমানবাহিনী ও নৌবাহিনী ছাড়াই যুদ্ধ লড়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপরও সালিকের মনে হয় না অভ্যুত্থানের সাথে সাথে বহির্দেশীয় আগ্রাসন মোকাবেলার জন্য তা যথেষ্ট। সালিক বললেন, তার ভয় হচ্ছে। নিয়াজি বললেন, কি ভয় হচ্ছে তোমার? সালিক বললেন, আমরা পুরো সীমান্ত জুড়ে অবস্থান করছি, শত্রুরা ভেতরে বাইরে দুই জায়গাতেই। আমরা হলাম স্যান্ডউইচের মাঝখানের পুরের মতো। তাদের শুধু যা করা লাগবে তা হলো তাদের পছন্দমতো একটা জায়গা দিয়ে ঢুকে পড়ে জোরবদ্ধ হওয়া। ওতেই আমাদের কিয়ামত এসে যাবে। নিয়াজি বললেন, তোমার আশঙ্কা পুরোপুরি ভিত্তিহীন। তুমি মনে হয় সংখ্যা দিয়ে যাচাই করছো। যুদ্ধে সংখ্যা নয়, বরং সেনাপতিত্বই আসল। আর তুমি কি জানো সেনাপতিত্ব কি জিনিস? এটি হচ্ছে সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক সংখ্যার ফৌজ নিয়োগ করার শিল্প। কমান্ডারদের অভিলাষী ইতিবাচকতার পুরো বিপরীত ছিল ফৌজরা, যারা প্রশিক্ষণ, অস্ত্র ও মনোবলের দিক থেকে অনেক নিচু অবস্থানে ছিল। তারা পরিস্থিতির কোনো পরিবর্তন না দেখে দীর্ঘ ৮টি মাস পার করেছিল। তারা পুরোদস্তুর যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ নেয়ার সময় পায়নি। মাসের পর মাস তারা কোনো বিশ্রাম বা স্বস্তি পায়নি। তাদের অনেকের বুটজুতা, মোজা বা খাটিয়াও ছিল না। সবচেয়ে কষ্ট হলো, তাদের অনেকেরই অপারেশনের জন্য মন থেকে ইচ্ছে ছিল না। তারা মনে করত বাঙালিরা যারা তাদের মুসলিম ভাইদের হত্যার জন্য হিন্দুদের পক্ষ বেছে নিয়েছে, তাদের জন্য এভাবে জীবন বিসর্জন দেওয়ার কোনো মানে হয় না। বলা হয় যে ফৌজের মনের মধ্যে কি চলছে তা জানার মধ্যে নেতৃত্বের ৩/৪ নিহিত থাকে। কিন্তু পাকিস্তানি বাহিনীর কমান্ডাররা সাধারণত এই গুরুত্বপূর্ণ মানসিক ব্যাপারটি উপেক্ষা করতেন। তারা শুধু তাদের অধীনে মাথা আর রাইফেলের বাটের সংখ্যাই গুনতেন। যখন তাদের বলা হলো অভ্যুত্থান বিরোধী অপারেশনে পাকিস্তানিরা ২৩৭ জন অফিসার, ১৩৬ জন জুনিয়র কমিশন অফিসার ও অন্যান্য র্যাঙ্কের ৩,৩৫৯ জনকে হারিয়েছে, তারা বরং যারা বেঁচে গেছে তাদেরকে গুনতেন। তারা সামান্যই উপলব্ধি করতে পেরেছিলেন
তাদের নেতৃত্বাধীন বাহিনীতে শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতি আরও কয়েক গুণ বেশি ছিল। মনোবলের এই দুর্বলতার ফলে ফৌজরা টহল কাজে মারমুখো ভাব আর লড়াইয়ে জিদ হারিয়ে ফেলেছিল। সীমান্ত এলাকায় অনুরূপ টহল কাজ শিথিল হয়ে পড়েছিল। ফৌজের একটা বিচ্ছিন্ন দল যেত সপ্তাহে হয়তো একবারের মতো। তাদের দায়িত্বের এলাকায় একবার টহল দিয়ে এসে যার যার বেজে ফিরে এসে রাতের ঘুম দিত। 12 নভেম্বর এমন একটি বিচ্ছিন্ন দল তাদের নিয়মিত টহল দায়িত্ব পালন করতে ধর্মদহ এলাকায় যশোর সীমান্ত থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়ে দেখে ওই এলাকা ভারতীয় সেনাবাহিনীর এক নাগা ব্যাটালিয়নের একটি প্লাটুন দখল করে রেখেছে। অনধিকার প্রবেশকারীরা 5ই নভেম্বর চুপচাপ সীমান্ত পার হয়ে এসে 1 সপ্তাহ যাবৎ নির্বিঘ্নে সেখানে বসে আছে। তাদেরকে 13ই নভেম্বর উৎখাত করা হয়। তাদের 4 জনকে আটক করে যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত পাকিস্তানিদের কাছে রাখা হয়। কুমিল্লার দক্ষিণে বেলোনিয়া সীমান্ত এলাকায় পাকিস্তানিদের জন্য একই রকম একটা চমক ছিল, যেখানে পাকিস্তানিরা আবিষ্কার করে যে 10 নভেম্বরের মধ্যে ওই এলাকার অর্ধেকটাই বিদ্রোহী আর তাদের পৃষ্ঠপোষকদের হাতে চলে গিয়েছে। কয়েকদিন পর তাদের প্রতিরক্ষা কবজা খোলার জন্য একটি নৈশ অপারেশন চালানো হয়। এতে সাফল্য আসে। একই সপ্তাহে 13ই নভেম্বর বয়রার কাছে শত্রুপক্ষ সীমান্ত পার করে। তারা সবার অলক্ষ্যে 7 দিন ধরে সেখানে অবস্থান করে। এর মধ্যে তারা তাদের দল থেকে 2টি ব্যাটালিয়ন তৈরি করে ফেলে, জম্মু ও কাশ্মীর এবং 2 শিখ লাইট। পাকিস্তানিরা তাদের উপস্থিতির ব্যাপারে অনেক দেরিতে 19 নভেম্বর জানতে পারে। স্থানীয় ব্রিগেডের উপর এই অনধিকার প্রবেশকারীদের হটিয়ে দেওয়ার দায়িত্ব অর্পণ করা হয়। 22 ও 38 ফ্রন্টিয়ার ফোর্সের 2টি কোম্পানিকে আক্রমণের জন্য নির্দেশ দেওয়া হয়। এই আক্রমণ ব্যর্থ হয়, সাথে পাকিস্তানিদের বড় ধরনের ক্ষতিও হয়। পরবর্তীতে শত্রুর আক্রমণ করে পাকিস্তানিদের 38 ফ্রন্টিয়ার ফোর্সের ফৌজদের তাদের প্রতিরোধের অবস্থান থেকে জোর করে পিছু হটিয়ে দেয়। তাদের সব অস্ত্রশস্ত্র পিছনে পড়ে থাকে। এ ঘটনা প্রমাণ করে, একদিকে পাকিস্তানিদের ফৌজ তাদের অবস্থান ধরে রাখার ক্ষমতা হারিয়েছে, অন্যদিকে শত্রুপক্ষ পুরোপুরি দৃঢ়প্রতিজ্ঞ। তাদেরকে উৎখাত করতে একটি সত্যিকারের গুরুতর প্রচেষ্টার প্রয়োজন। ডিভিশন এই আক্রমণের জন্য 21 পাঞ্জাব ও 6 পাঞ্জাবকে নিয়োজিত করল। লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ ওয়ারাইচ ও লেফটেন্যান্ট কর্নেল শরীফের অধীনে টাস্ক ফোর্স আলফা ও টাস্ক ফোর্স ব্রাভো গঠন করে নিয়োগ করা হলো। তাদেরকে ট্যাঙ্কের একটি স্কোয়াড্রন ও আর্টিলারির একটি ফিল্ড রেজিমেন্টের গোলাবর্ষণের সহায়তাও দেয়া হয়েছিল। 21 নভেম্বর সকাল 6টায় আক্রমণ চালানো হয়। শুরুতে ভালোই এগুচ্ছিল, কিন্তু যখন আক্রমণকারী বাহিনী গাছের সারির ফাঁকে শত্রুপক্ষের পজিশনের কাছে এগিয়ে গেল, লুকানো পজিশন থেকে শত্রুর ট্যাঙ্ক বের হয়ে এলো। এটি পাকিস্তানিদের জন্য বিরাট চমক ছিল, কারণ তারা সবসময় এই এলাকাকে ট্যাঙ্ক ব্যবহার করা যাবে না এমন এলাকা বলে ধরে নিয়েছিল। শত্রুপক্ষের আর্টিলারিও সীমান্ত এলাকা থেকে এসে যুদ্ধে যোগ দিল। পাকিস্তানিরা পিএএফ এর সাহায্য চাইল। দ্রুতই মাথার উপর 3টি সেবর এসে হাজির হলো। তারা ভারতীয় মিগের মুখোমুখি হলো। পাকিস্তানিরা 2টি বিমান ও সবগুলো ট্যাঙ্ক হারালো। আক্রমণ প্রত্যাহার করা হলো। শত্রুপক্ষ মাটি ছাড়ল না। তবে পাকিস্তানিরা তাদেরকে 3 দিক থেকে ঘেরাও করে রাখল, যাতে আরও ছড়িয়ে পড়া থেকে তাদেরকে আটকানো যায়। এই ঘেরাও 3রা ডিসেম্বর থেকে শুরু হওয়া পুরোদস্তুর যুদ্ধকালীন সময় পর্যন্ত বজায় ছিল। একে বড় ধরনের অর্জন বলে ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করা হয়। যদিও কৌশলগতভাবে পাকিস্তানিরাই শত্রুর হাতে ধরা খেয়েছিল, যেহেতু ডিভিশনের একটি বড় বাহিনী এই এক ঘা এর জায়গায় ব্যস্ত ছিল। এটি শত্রুর জন্য ডিভিশনাল এলাকার যে কোনো দুর্বল নিরাপত্তার জায়গা দিয়ে ঢুকে পড়ার বিরাট সুযোগের দ্বার করে দিয়েছিল। সৌভাগ্যক্রমে শত্রুর লক্ষ্য তখনও পর্যন্ত সীমিত ছিল। জনসমক্ষে পাকিস্তানিরা 21 নভেম্বরের যুদ্ধকে মিগ, অস্ত্রশস্ত্র আর আর্টিলারির সহায়তা নিয়ে শত্রুর আক্রমণ বলে চালিয়ে দিল। প্রকৃতপক্ষে এটি ছিল শত্রুকে ছুঁড়ে বের করে দেওয়ার লক্ষ্যে পাকিস্তানিদের দিক থেকে চালানো আক্রমণ, যারা ওই এলাকা 13 নভেম্বর থেকে দখল করে রেখেছিল। একই সপ্তাহে 20 থেকে 25 নভেম্বর ভারত সিলেট এলাকার জকিগঞ্জ ও আটগ্রাম, দিনাজপুরের হিলি ও রংপুর জেলার পঞ্চগড়ে আক্রমণ করে। শত্রুরা সীমান্ত এলাকায় সুবিধাজনক কেন্দ্রগুলো দখল করে রাখতে চেয়েছিল, যাতে ভবিষ্যৎ অপারেশন চালানোর জন্য সেগুলোকে স্প্রিংবোর্ড হিসেবে ব্যবহার করে। কিন্তু পাকিস্তানিরা এই বলে বিকটভাবে চেঁচামেচি শুরু করে দিল যে পাকিস্তানের ওপর সর্বাত্মক আক্রমণ শুরু হয়ে গেছে। সিলেট আর রংপুর সেক্টরে কিছু প্রতিরোধকারী ফোর্সকে হটিয়ে দেয়া হলো, যেমনটা যশোর সেক্টর 38 ফ্রন্টিয়ার ফোর্সকে করা হয়েছিল। এই 3টি ঘটনায় জেনারেল নিয়াজি ভীষণ অসন্তুষ্ট হলেন।
যিনি সালিকের উপস্থিতিতে অকৃতকার্যদের ভর্ৎসনা করে এই আদেশ দিলেন, ৭৫% হতাহত না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার চলবে না। এরপরেও প্রত্যাহারের অনুমতি শুধুমাত্র জিওসি দিবেন। এই মৌখিক নির্দেশ পরবর্তীতে লিখিত রূপে নিশ্চিত করা হয়। ২২ নভেম্বর থেকে ২রা ডিসেম্বর প্রায় প্রতিদিনই জেনারেল নিয়াজি সীমান্ত এলাকায় সফর করতেন। সালিক তার এই পুরো সফরে তার সাথে ছিলেন। ২৭ নভেম্বর হিলি এলাকায় সফরে যাওয়ার সময় জেনারেল নিয়াজি সাংবাদিকদের একটি দলের সাক্ষাৎ পেলেন, যাদেরকে হিলিতে ভারতীয় আক্রমণের এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে পাকিস্তানিদের সীমান্ত এলাকায় একটি অকেজো ভারতীয় ট্যাঙ্ক পড়েছিল। অনানুষ্ঠানিকভাবে প্রায় আধা ঘন্টা ধরে প্রেস সাক্ষাৎকার হলো। শেষে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনার কি মনে হয় পুরোদস্তুর যুদ্ধ কবে শুরু হবে? আমার মতে পুরোদস্তুর যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তার এই উত্তর কেউই বিশ্বাস করল না। কারণ পাকিস্তানিরা সবাই জানত, ভারত যদি তার সমস্ত শক্তি বিমান, অস্ত্রশস্ত্র ও আর্টিলারি লেলিয়ে দিত, তো জেনারেল নিয়াজি এখন মুরগির থালা সামনে নিয়ে বসে সাংবাদিকদের সাথে মশকরা করতে পারতেন না। সাংবাদিকের দল যখন হিলির উদ্দেশ্যে রওনা দিল, জেনারেল নিয়াজি ঢাকার উদ্দেশ্যে উড়াল দিলেন। এই সামান্য আশঙ্কাটুকুও করলেন না যে শত্রুর জেট বিমানের আক্রমণ হতে পারে। তিনি সাথে করে এক তরুণী সাংবাদিককে নিয়ে গেলেন ফ্ল্যাগস্টাফ হাউজে একান্ত সাক্ষাৎকারের জন্য।